আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলার যে সিলেবাসটা দিয়েছে অফিসিয়ালি সেইটার অ্যানালিসিস নেয়। অর্থাৎ অফিসিয়াল সিলেবাসটা অনুযায়ী আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, আমাদের কি টেক্সট বুক পড়তে হবে, নাকি ক্যাডেট কলেজ ভর্তি গাইড গুলো যে আছে বিভিন্ন আইডিয়া, সুশীল এগুলো পড়তে হবে। সো আমরা আজকে সিলেবাস অ্যানালিসিস করব কোন টপিকের? বাংলা টপিকটার। ওকে ওকে আমরা যদি প্রথমে মান বন্টনে চলে আসি, দেখতে পাচ্ছি যে বাংলার জন্য কিন্তু 60 মার্ক বরাদ্দ থাকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। এখানে বাংলা তারা টেক্সট বুকে সবসময় পড়াশোনা করছেই, স্কুলের পরীক্ষাতেও বাংলা থাকছে, কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলাটা কি আসলে সেই রকমই নাকি একটু ভিন্ন? আজকে আমাদের আলোচনার বিষয় এটাই। ওকে আমরা দেখতে পাচ্ছি 60 মার্কসের যে বাংলা আছে, প্রথমত সাহিত্য অংশ থেকে প্রশ্ন থাকবে। এই সাহিত্য অংশ বাংলা টেক্সট বুক, যারা বাংলা ভার্সনে আছি এবং ইংলিশ ভার্সনে আছি, আমাদের সবার কিন্তু আলটিমেটলি বাংলার টেক্সট বুকটা পড়তে হয়। এনসিটিভি থেকে প্রদত্ত যে টেক্সট বুকটা আছে ওইটা কিন্তু পড়তে হচ্ছে। এটার মধ্যে সাহিত্য বা লিটারেচারের যে আইটেম গুলো আছে, কবিতা, বিভিন্ন ছড়া আছে, কবিতা আছে যেমন পাকাপাকি, তারপরে প্রথম দিকে একটা ছড়া আছে, তারপরে আমরা সবাই রাজা গান আছে একটি, তারপর বিভিন্ন টাইপের গল্প, বেগম রোকেয়া সম্পর্কে একটি প্রবন্ধ রচনা, এরপর সুখী মানুষ যে নাটকটা আছে, এরপরে বিভিন্ন টাইপের লিটারেচারের উদাহরণ দেওয়া আছে, যে বৈজ্ঞানিক কল্পকাহিনী কেমন হয়, উপকথা বা রূপকথা কেমন হয়ে থাকে। এগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। এগুলোর মূল পাঠ, এগুলো থেকে মূল পাঠ, শব্দার্থ সব ভালো মতো পড়তে হবে। ইভেন এগুলো থেকে কিন্তু মূল পাঠ থেকে কিন্তু বিরাম চিহ্ন আসতে পারে ভেতর থেকে। এক্সাম্পল নেওয়া যায়, ধরেন যে কোনো একটা গল্প আমরা নিলাম, যে বেগম রোকেয়ার আত্মজীবনী যেটা আছে জীবনী নিয়ে, সেটা থেকে কি দিয়ে দিতে পারে, একটা প্যারা তুলে দিয়ে বলতে পারে যে বিরাম চিহ্ন জায়গা মতো বসাও। সো আলটিমেটলি কিন্তু বইয়ের যে সাহিত্যের টপিক গুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি স্টার দিতে হয় আমি অবশ্যই 5 স্টার দিতাম। খুবই ইম্পর্টেন্ট ভাবে পড়তে হবে। এরপরে ব্যাকরণ অংশে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে আছে আঞ্চলিক ও প্রমিত ভাষা, প্রমিত বানান, প্রমিত উচ্চারণ, মর্যাদা বা প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগে সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার, ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে আসলে পদ বোঝায়। এরপরে দেখেন একই শব্দের বিভিন্ন অর্থের প্রয়োগ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, যতিচিহ্ন, বাক্য প্রকরণ। এই যে এই টপিক গুলো আমরা অনেকেই ভাবছি যে ব্যাকরণ অংশ বুঝি বাইরে থেকে পড়তে হবে, কিন্তু যারা মোটামুটি ক্যাডেট কলেজ অ্যাডমিশন পড়ায় বা পড়িয়ে অভ্যস্ত বাংলা টপিকটা বিশেষ করে, তারা কিন্তু জানে যে এই সবগুলো টপিক কিন্তু আলটিমেটলি বাংলা বইয়ের টপিক। ক্লাস 6 এর যে বইটা দিয়েছে শুরুতেই প্রথম দিকে কিন্তু আঞ্চলিক ও প্রমিত ভাষার একটি টপিক আছে, তারপরে কোন একটা গল্পের পরে প্রমিত বানানের একটা চার্ট আছে, প্রমিত উচ্চারণের একটি চার্ট আছে, সুখী মানুষ যে নাটকটা আছে এটার পরেই, সুখী মানুষ নাটকের পরেই প্রমিত উচ্চারণ একটা চার্ট আছে। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, গত বছর ক্যাডেট কলেজ অ্যাডমিশন যদি আমরা খেয়াল করি, বই থেকে প্রায় 90% কোয়েশ্চেন এসেছিল। সো এখনো কিন্তু বলা যায় এই যে ব্যাকরণ অংশটা দিয়েছে এগুলো কিন্তু বইয়ের টপিক। এই যে মর্যাদা বজায় রেখে কথা বলি বা যোগাযোগ করি, এটা কিন্তু বইয়ে একদম হুবহু এই নামে একটা টপিক আছে, এবং এখানে সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার শেখানো হয়েছে, যে কোন সর্বনামের ক্ষেত্রে কোন ক্রিয়াটা ব্যবহার হবে, এটা কিন্তু স্টুডেন্টদের বুঝতে হবে। তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ, পদ যে এখন 8 প্রকার এইটা নিয়ে কিন্তু অনেকেরই ধারণা নাই। বইয়েও কিন্তু এখন ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার পড়ানো হয়েছে ইংলিশ গ্রামারের সাথে মিলিয়ে মিলে। অব্যয় পদটা এখন আর নেই। আর তারপর আরো কিছু বিষয়, যেমন বিশেষণ থেকে যে আরেকটি পদ বের করে আনা হয়েছে, ক্রিয়া বিশেষণ নাম, এগুলো কিন্তু একদম আপনাদের সন্তান যাদের সন্তান পরীক্ষা দিবে তাদের কিন্তু একদম সুষ্ঠু ধারণা থাকতে হবে এই টপিক গুলোর উপরে। ওকে, তারপরে যে নির্মিত অংশ আমরা দেখতে পাচ্ছি, নির্মিত অংশটা আমাদের একটু খেয়াল করতে হবে ভালো মতো। ওকে, এই যে নির্মিত অংশ অর্থাৎ রিটেন পার্ট, রিটেন পার্টে আমাদের খেয়াল রাখতে হবে। দেখ আমি যদি খেয়াল করি, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, অর্থাৎ বইয়ে যে টপিক গুলো আছে, যে বৈজ্ঞানিক লেখা, বিশ্লেষণমূলক লেখা, তথ্যমূলক লেখা, তারপরে কল্পনা নির্ভর লেখা, বইয়ে যে পার্ট গুলো আছে বা টপিক গুলো আছে, এগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো পড়তে হবে, যেন এগুলোর উপরে যদি এগুলোর মতো করে কোনো কিছু লিখতে দেয় স্টুডেন্টরা যেন লিখতে পারে। তারপর চারপাশের লেখার সাথে পরিচিত হই, এইটাও ইভেন বইয়ের থেকেই
আপনাদের সন্তানরা ধারণা পাবে। সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণ পত্র বানানো, বিজ্ঞাপন, স্ক্রল, এগুলো একদম বইয়ের একদম ডিস্টিংক্ট কিছু টপিক। প্রশ্ন করতে শেখা, অর্থাৎ প্রশ্ন ফর্ম করা, প্রশ্নবোধক বাক্য সঠিকভাবে বলা, সর্বনাম এবং ক্রিয়ার ব্যবহার করা, এটা কিন্তু নির্মিত অংশেও একটি টপিক হিসেবে ধরেছে। তারপরে গল্প কবিতাংশের জীবন ঘনিষ্ঠতা, বা সিম্পলি আমরা বলতে পারি যে সারাংশ সারমর্মের মতোই অনেকটা, যে এক্সপ্লেইন করা, ক্রিয়েটিভিটি যেটা কাজে লাগাতে হবে। কারণ ক্যাডেট কলেজে 6 বছর পরে এটা বুঝেছি যে ক্যাডেট কলেজের টিচাররা ক্লাস 7-এ ক্যাডেট হিসেবে চায় যাদের একটা নিজস্বতা আছে এবং নিজের ক্রিয়েটিভিটি আছে, বা একটা সৃজনশীলতা যাদের মধ্যে আছে। সো সৃজনশীলতা অবশ্যই প্রিফারেবল। তারপর ভাব সম্প্রসারণ, পত্র বা দরখাস্ত লিখন, দরখাস্ত বানানটা এখানে একটু ভুল, দরখাস্ত লিখন, সারাংশ ও সারমর্ম লিখন, এইগুলো একদম টিপিক্যাল গ্রামাটিক্যাল রিটেন আইটেম। এগুলোর কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমরা ক্যাডেট কলেজে যারা ভর্তি পরীক্ষা দেবো তাদের রিটেন খুব ক্লিয়ার থাকে। মানে রিটেন আমরা যখন লিখবো, লিখিত অংশ, আমাদের কিন্তু লেখার ধাঁচ, হাতের লেখা, কিভাবে একটা অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ লিখতে হয়, এগুলোর বেসিক কিন্তু ঠিক থাকতে হবে, নতুবা কিন্তু আমাদের শুধু শুধু মার্ক কাটা যাবে। সো একটা অ্যানালিসিস করে আমরা যেটা বুঝতে পারলাম যে ক্যাডেট কলেজের প্রায় 90% সিলেবাস টেক্সট বুক বেসড। টেক্সট বুকটা যদি কেউ একদম 100% ক্লিয়ার করে রাখে, আমি একদম নিশ্চিত বলতে পারবো সে পরীক্ষা খুবই ভালো দিবে এবং মোটামুটি আশা করা যায় যে সে ইনশাল্লাহ ক্যাডেট কলেজে চান্স পাবে। আর আপনারা যারা এবার পরীক্ষা দিবে তারা তো অবশ্যই, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকবে। আপনাদের যাদের সন্তান ক্লাস 4 বা 5-এ পড়ে অথবা পরের বছর ক্যাডেট প্রস্তুতি নিবে, আমরা অন্বেষণ আপনাদের সহযোগিতা করতে সবসময় বদ্ধপরিকর। নিচে একটি গুগল ফর্ম দেয়া হলো, এই ফর্মটা সবাই অবশ্যই ফিল আপ করবেন যদি ইন্টারেস্টেড হন, অথবা যোগাযোগ করুন আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ বিজয় হবে।